দেখুন, আইএসএফ তো এখনো বহরমপুরে ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী তো এখনো নমিনেশন করায়নি। এখন যদি অধীরবাবুর এত ধৈর্যহারা হয়ে যায়, তিনি তো একজন 25 বছরের এমপি, 5 বারের থেকে তিনি জিতেছেন, এত ধৈর্যহারা হয়ে গেলে হয় না? মানুষের প্রতি কি ভরসা রাখতে পারছে না? আবার কেনই বা ভরসা রাখতে পারছে না? 25 বছরে মুর্শিদাবাদের কি ডেভেলপমেন্ট করেছে, বহরমপুরের কি ডেভেলপমেন্ট করেছে, এই প্রশ্ন তো মানুষ এখন করতে শুরু করেনি। এখনই যদি এত মিজাজ খারাপ হয়ে যায়, তাহলে জনগণের জনপ্রতিনিধি 25 বছর ধরে কি করেছেন, জনগণের শুধু ভোট নিয়ে এটা কখন বোঝা যাচ্ছে। আমি অধীরবাবুকে বলবো, শান্ত থাকুন, মানুষের সাথে মিশুন। আপনি 25 বছর ধরে কি করেছেন তার করছেন, জনমানুষে নিয়ে আসুন। মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবে। এই ধাক্কা ধুক্কি দিয়ে আপনার এই মেজাজ মানুষ আর নেবে না। এখন অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময় তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের 100 হেভি অংশের ভোটকে কখনো করে রেখেছেন। এখন আইএসএফ প্রস্তুত আছে, বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে। তারপরেও বলবো, সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু তিনি ধাক্কা নয়, তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে যেভাবে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেন, এ থেকে বোঝা যাচ্ছেন উনি কোনো একটা সমস্যায় ভুগছেন, কোনো একটা আতঙ্কে ভুগছেন। আতঙ্কটার নাম হচ্ছে আইএসএফ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অগ্নিদীপ্তা সহ 16 জনের বিরুদ্ধে মামলা, কি বলবেন? বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা হচ্ছে। অভিষেক বাবুর হেলিকপ্টারে দেখলাম আমরা সকালে সার্চে গিয়েছি, অনেক হুমকি চুমকি দিলেন, অনেক লাফালাফি করলেন, মানহানি মামলা করবো, এতদিন গড়িয়ে গেল। আরে রুটিন মাফিক চেকিং হচ্ছে। তারপরে পরেই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করতে হবে কি নিশ্চিত পরামানিক মহাশয় তারও গাড়ি কনভয় দাঁড় করিয়ে করলেন। কি অসুবিধে কোথায় আছে? আমারও গাড়ি যাচ্ছে, আমারও হোক না। দেশের আমরা নাগরিক, দিনের শেষে কার কত বড় ডেজিগনেশন আছে দেখার দরকার নেই। সম্ভবত কর্ণাটকাতে মোদিজির হেলিকপ্টার চপারও কিন্তু চেক হয়েছিল, আইএস করেছিলেন, যদিও প্রতিহিংসাতে তাকে গ্যারেজ সাইড লাইন করে দিয়েছিল, কিন্তু করেছেন তো, দেশের ইতিহাসও তো আছে। এগুলো হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে। ওই মামলা এইগুলো সব সময়ের সাথে সাথে সব ভুলে যাবে। অগ্নিমিত্রা পল থেকে শুরু করে যেটা করছে, ওখানে বাইনারি তৈরি করে ভোটটা বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা। কেরালায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, কিন্তু আজকে দেখা গেল মোহাম্মদ সেলিমের সমর্থনে মনোনয়ন জমা যখন দিতে যাচ্ছে, সেখানে সিপিএমের উত্তরীয় পরিয়ে অধীর চৌধুরী হাঁটছে নিয়েছিল। কি বলবেন? সিপিআই কেরলাতে ওয়াই নট ফিরতে আছে, রাহুল গান্ধীজির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। বারবার সেই প্রশ্নটা আমরা তুলছি। যারা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বলছে এবং আমাদেরকে বলছে, অনেক কথা আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যিত বার্তা। এমন কি জোট করেছে? কি জোট হলো? যেটা কুচবিহারে, সেখানেও জোট থাকার পরেও আপনারা কংগ্রেস আর লেফট ফ্রন্ট একে অপরের লড়াইয়ে আছে। ঘাটালে, পুরুলিয়াতে এবং সর্বোপরি এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নয়, ইন্ডিয়া জোটের যিনি মুখ হয়ে উঠেছিলেন, রাহুল গান্ধীজির বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিল, বাংলার লেফট ফ্রন্টের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করলো না। অধীরবাবুরও একটা বোঝা দরকার। যদি অধীরবাবু বুঝবেন আমরা ভালো করে জানি। অধীরবাবুর দলের অর্থাৎ কংগ্রেসের রাজ্যের বেশ কিছু নেতা আমাকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে তারা এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত। তারা এটা বলেছেন, স্বার্থের জন্য কংগ্রেস দলটাকে পুরো বাংলায় শেষ করে দিচ্ছে। কি করছে না করছে নতুন করে আর বলতে লাগছে না। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকণ্ডল ইউসুফ পাঠানের সামনে বড়ইয়া, সেখানে এই ইউসুফ পাঠানের সামনে তৃণমূল শাসক দলের এক অংশ দাবি করছে যে এরকম বারংবার গোষ্ঠীকণ্ডলে প্রকাশ যাচ্ছে। কি বলবেন? তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব হবে এটা ভাবলেন কি করে? টপ টু বটম পর্যন্ত বাড়িতে ধাক্কা থেকে শুরু করে পেছন থেকে ধাক্কা দিয়েছে, এভাবে কোনো কিছু দ্বন্দ্ব আছে যে সবটাই ওই ভাই পই কেন হবে, সেই ভাই পই হবে না। কদিন আগে ত্যায্য ভাই শুনেছিলেন আপনারা। আর আমাদের বিশেষত্ব পদ্ধতিতে দেখুন, 4-5টা করে গোষ্ঠী, কে কত পার্সেন্টেজ রাখবে, কে কত কন্ট্রোল করবে। ইউসুফ পাঠান এমপি হলে বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসবে, আমি কত কোটি টাকার কাজ করাবো, ওখান থেকে কত পার্সেন্টেজ তুলবো, এই নিয়ে এখন থেকে এরা ভাবছে। ফলে কি হচ্ছে, এরা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। কীর্তি আজাদ মহাশয়ের কদিন আগে দেখলেন না, সে বাচ্চাকে মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তো এটা হচ্ছে এদের সংস্কৃতি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এদের এটা গায়ে মেখে নিয়েছে। এটা নিয়ে এদের কোশ্চেন করলে এরা দেখবেন উত্তর দেবে না। আচ্ছা, রাজ্যপাল কমিশনের নির্দেশে ভোট চলাকালীন কেন্দ্রে যাবেন না, কিন্তু গন্ডগোল হলে ভোটের পর ঘটনাস্থলে যাবেন, কি বলবেন? দেখুন, যখন ভোট হয়, যিনি কমিশন হয় তার এখন সর্বোচ্চ পাওয়ার থাকে, তার সর্বোচ্চ তিনি কি করবেন না করবেন তার উপরে নির্ভর করে। তবে এইবারে নির্বাচনটা
কমিশন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরা অপেক্ষায় আছি শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজ্যপাল যাবেন না, যাবে কি যাবেন না সেটা নির্বাচন কমিশনের ইখতিয়ারের মধ্যে পড়ছেন। তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, সেটা কোনো মান্যতা দেবো। কিন্তু আমরা চাইবো ভোট শান্তিপূর্ণভাবে, স্বচ্ছভাবে ভোট হোক, যে ভোটে কোনো অশান্তি হবে না, মানুষ নির্বিঘ্নে ভোটটা প্রদান করবে। শান্তিপুরে বোমাবাজি, অধীর রঞ্জন দেখতে গেলেন, সেখানে বিজেপির কর্মীদের সঙ্গে ধাক্কা লাগছে, কি বলবেন? ওটা সম্ভবত শক্তিপুর হবে, শক্তিপুর মনে হচ্ছে, ওটা বেলডাঙ্গা। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি কোনো নেতাকে কোনো জায়গায় আটকানো হয় সেটা আমি বিরোধ চাই। আমার রাইট আছে, আমি যে কোনো জায়গায় কোনো জায়গায় এই নোংরামি তো বিজেপি তৃণমূলের মধ্যে বেশি আছে, এটাকে আমি মানিয়ে নিতে পারি না। কিন্তু অধীরবাবু যেভাবে ওখানেই সম্ভবত মিরাজ হারিয়েছেন, সেটাকেও একটা দায়িত্বশীল সিনিয়র লিডার, অভিজ্ঞতা সম্পন্ন লিডার, 5 বারের এমপি কাছ থেকে আমরা আশা করি। মুর্শিদাবাদের শক্তিনগরের হিংসা ক্রমশ ছড়াচ্ছে। মুর্শিদাবাদের শক্তিনগরের যে ঘটনা ঘটেছে সেটা পুরোপুরি কাম্য নয়। ঘটনা শুধু কালকের নয়, এই ঘটনা এই মাসের 13 তারিখে ওখানে একটা ধর্মস্থান ঘটিয়েছে। কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। ও ধর্মস্থানের চাঁদার বাক্সকে